রাজধানীসহ বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকটের মধ্যে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। অনেক পাম্প বন্ধ থাকায় খোলা পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। চালকদের দাবি, তেল মজুদ থাকা সত্ত্বেও সব পাম্প চালু না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। শবনম অবনীর রিপোর্ট। জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এ যেন এখন নগরবাসীর নিত্যচিত্র। একদিকে কিছু পাম্প পুরোপুরি বন্ধ, অন্যদিকে খোলা পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। 90% হচ্ছে পাম্প বন্ধই। আপনার যেগুলো পাম্প খোলা আছে সেগুলোতে হচ্ছে লম্বা, খুবই লম্বা সিরিয়াল, অলমোস্ট 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে। এইভাবে যে কর্মক্ষেত্র ঘন্টাগুলো নষ্ট হচ্ছে, কিছু করার নাই। তেল পাচ্ছি বাট লাইন বেশি, ভোগান্তি আর কি জনগণের টু মাছ। ভার্সিটি শেষ করে এসে দাঁড়ায় থাকা প্রত্যেক দিনই এরকম হয়। আমাদের চাহিদা যতটুকু অতটুকু দিতে পারছে না, যার জন্য আমাদের ডেইলি এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। আমি তেল পাইছি মোটামুটি 2 ঘন্টা পর। মাঠ পর্যায়ে দেখা গেছে বেশ কিছু পাম্পে সরবরাহ না থাকার অজুহাতে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 2 ঘন্টা ধরে লাইনে আছি। সব পাম্প খোলা থাকলে আমাদের অনেকটা টাইম সেভ হইতো, আর অনেক জলদি তেল পেয়ে যাইতাম। সব পাম্পগুলো খোলা থাকতো তাহলে আর তেলের এই সংকট থাকতো না, হয়তো কিছুটা কমতো। ঢাকা শহরের প্রত্যেকটা পাম্পে যদি তেল দেওয়া হতো তাহলে এই একটা পাম্পের উপর এত চাপ পড়তো না। সরকারের উচিত যে পাম্পগুলো বন্ধ রাখছে ওদের লাইসেন্স বাতিল করা, কারণ এরা দিতে পারলে ওরা কেন পারবে না? এরা বেশি দিলে ওরা কম দিবে, কিন্তু টোটালি বন্ধ রাখছে। এই সংকটে শুধু চালক নয়, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরাও। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও প্রকট হতে পারে, এমন আশঙ্কা ভুক্তভোগীদের। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। টাঙ্গাইলে ফার্নেস অয়েলের তীব্র সংকটে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এক্স ইন্ডেক্স এনার্জি লিমিটেডের মালিকাধীন টিপিপিজিএল বিদ্যুৎ কেন্দ্রটিতে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, এতে একদিকে যেমন বাড়ছে লোডশেডিংয়ের শঙ্কা, অন্যদিকে সংকটে পড়ার মুখে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তামান্না সাদিকার রিপোর্টে। ফার্নেস অয়েলের সংকটে টাঙ্গাইল পল্লী পাওয়ার জেনারেশন লিমিটেডে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। প্ল্যান্টটির 4টি মেশিনের মধ্যে মাত্র 2টি সচল রাখা হচ্ছে, তাও শুধু পিক আওয়ারে। ফলে প্রতিদিন গড়ে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ঘন্টায় 22 মেগাওয়াট সক্ষমতার বিপরীতে বর্তমানে উৎপাদন নেমে এসেছে মাত্র 6 থেকে 7 মেগাওয়াটে। এদিকে তেলের সংকটের মধ্যে জেলা জুড়ে লোডশেডিং শুরু হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি বাড়ছে এবং ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কাজকর্ম। কারেন্ট অনেক সময় থাকে না। জেনারেটরে আমাদের প্রতিদিন প্রায় 30 থেকে 40 লিটার ফুয়েল লাগে। 30 থেকে 40 লিটারের মতো ফুয়েল লাগে। আমরা ওই পরিমাণ পাই না, আমরা 15-20 মতো পাই। কতদিন পাই? গত 2 দিন ধরে আমরা তাও পাইতেছি না। কিন্তু সন্ধ্যার পরে যদি কারেন্ট যায় তখন তো আমাদের আসলে জেনারেটরের অয়েলটা আনা খুব টাফ ব্যাপার। দেখা গেছে যে ঘন্টায় যদি 2-3 বার করে যায় তখন তো আমাদের প্রবলেমটা আরও বেশি হবে। তখন সেক্ষেত্রে যদি আমরা কারেন্ট না থাকে আমরা তো এসি চালাতে পারবো না, আর কাস্টমার তো ভিতরে থাকবে না। ক্যামেরার সামনে না বললেও টিপিপিজিএল কর্তৃপক্ষ জানায়, তেলের সংকট ও টাকার সমস্যার কারণে সময়মতো তেল পাওয়া যাচ্ছে না, তাই পুরো ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। আসতো, চাহিদা ছিল বা যে পরিমাণ তেল আনতো তার থেকে তেল আসার পরিমাণ কমে গেছে। কারণ সরকারের কাছে টাকা নেই, সরকার কোথেকে তেল আমাদের বিল দিতে পারে না, 6 মাস 7 মাস বিল বাকি। বিশেষজ্ঞরা বলছেন, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমে গেলে এর প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে। শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তে পারে উৎপাদন খরচ। কৃষি খাতে কিন্তু এই বিদ্যুৎটা যদি ঠিকমতো না যায় তাহলে কৃষি পণ্যের দাম বাড়ার সম্ভাবনা আছে। বিদ্যুতের সরবরাহটা কম পায়, যে পরিমাণ তাদের উৎপাদন হওয়ার কথা দিনে অথবা মাসে, সে অনুযায়ী তাহলে যে আমাদের যে সার্বিক চাহিদা টাঙ্গাইল শহরে, টাঙ্গাইল জেলায় কিংবা অন্যান্য অঞ্চলে টাঙ্গাইল থেকে যে চাহিদাটা যায় সেটা কিন্তু পূরণে ঘাটতি থাকবে এবং সরবরাহ কমার কারণে অর্থনীতির হিসাবে এই ধরনের জিনিসের পণ্যের দামও কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। ফার্নেস অয়েলের সংকট দ্রুত সমাধান না হলে টাঙ্গাইলে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তামান্না সাদিকা, মাই টিভি। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদে যুক্ত হয়েছে নতুন মাত্রা। স্বাধীনতার পর প্রথমবারের মতো তৈরি করা হয়েছে নিজস্ব লোগো। দৃষ্টিনন্দন গ্রাফিতি ও মনোরম পরিবেশ সব মিলে বদলে গেছে পুরো উপজেলা পরিষদের চিত্র। আর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় ছাড়াও সেবা গ্রহীতারা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
4 লাইনের জংশন, বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া পাথর খনি ও কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সহ নানা ঐতিহ্যে সমৃদ্ধ দিনাজপুরের পার্বতীপুর উপজেলা। গুরুত্বপূর্ণ স্থাপনায় সমৃদ্ধ এই উপজেলার পরিচিতি বিশ্বে তুলে ধরতে স্বাধীনতার পর প্রথমবারের মতো তৈরি করা হয়েছে নিজস্ব লোগো। রেল, কয়লা, পাথর, খনিজ সম্পদ ও স্থানীয় ঐতিহ্য ছাড়াও উন্নয়নের প্রতীক এতে তুলে ধরা হয়েছে। আগত সেবা গ্রহীতাদের জন্য উপজেলা পরিষদ চত্বরে বসার জায়গার পাশাপাশি তৈরি করা হয়েছে একটি মিনি পার্ক। 24-এর গণ অভ্যুত্থান ও গ্রাম বাংলার ঐতিহ্য সহ শিক্ষামূলক নানা গ্রাফিতি জায়গা পেয়েছে এর দেয়ালে। আর দৃষ্টিনন্দনে পরিবর্তনে খুশি স্থানীয় মানুষ ছাড়াও সেবা গ্রহীতারা। আগে পার্বতীপুর উপজেলার অবস্থা খুবই খারাপ ছিল, এখন আমি যেটা এসে দেখতেছি খুব ভালো লাগতেছে। আগে এখানে এসে দাঁড়িয়ে থাকার লাগতো, বসার জায়গা ছিল না, এখন বসার জায়গা হয়েছে। চারপাশটা দেখার মতো হয়েছে, এই জন্য আমি এখানে দেখতে আসলাম। ফুলের বাগান আছে, ফুলের বাগানে ঘুরলাম, আমাকে অনেক মজা লাগতেছে। এই যে দোলনায় চড়ছি, বিকেলবেলা আমরা এখানে এসে খেলাধুলা করি। সেবাগ্রহীতাদের সুবিধার কথা ভেবে নেওয়া হয়েছে এসব উদ্যোগ। ফলে সাধারণ মানুষের স্বস্তির পাশাপাশি সরকারি সেবার পরিবেশেও এসেছে ইতিবাচক পরিবর্তন। আগামীতেও নানা উন্নয়নমূলক পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। শিশু কিশোর আছে, তাদের একটু খেলাধুলা বিনোদনের জায়গার এখানে পার্বতীপুরে খুব বড়ই অভাব। ফলে আমরা উপজেলা পরিষদের ভেতরে আর কি ছোট আকারে একটি মিনি পার্ক তৈরি করেছি, যেখানে একের সঙ্গে বসে এই সৌন্দর্য উপভোগ করা যাবে। এবং আমরা খুব শীঘ্রই আমাদের এখানে একটি ক্যানেল আছে, ক্যানেলে আমরা একটু বড় আকারে একটা পার্ক স্থাপন করতে যাচ্ছি। আব্দুল্লাল মামুন, মাই টিভি, পার্বতীপুর। সকাল 10:30 থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের অধিবেশন। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, সংসদ অধিবেশনের আজকের আলোচ্য সূচির কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে দুটি সেশনে জাতীয় সংসদের অধিবেশন চলবে। প্রথমটি সকাল 10:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং দ্বিতীয়টি বিকেল 3:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমটি অনুষ্ঠিত হওয়ার পর দুপুর 1টায় জোহরের নামাজ এবং দুপুরের খাবারের বিরতি দেওয়া হবে। এরপর 3:30টায় আবার পুনরায় সংসদ অধিবেশন চলবে। আজকে সংসদ অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বের জন্য প্রথম 30 মিনিট প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য নির্ধারিত করা হয়েছে। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বের জন্য রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়া আজকে যে জনগুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো আনা হবে, এর মধ্যে গ্রামীণ জনস্বাস্থ্যের স্বাস্থ্যসেবা প্রাথমিক পর্যায়ে উন্নতভাবে দেওয়ার জন্য গ্রামীণ চিকিৎসক, যেটিকে আমরা পল্লী চিকিৎসক বলি, তাদের 6 মাসের প্রশিক্ষণের বিষয়টি মনোযোগ আকর্ষণ করা হতে পারে এবং টিকা যে দেয়া হচ্ছে সেই প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। এরপর বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। এছাড়া আজকে 3টি আইন পাশ করার জন্য সংসদে উত্থাপন করা হতে পারে। এর মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের সরকারি হিসাব নিরীক্ষা সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়ন। এই বিষয়টি সংসদে উত্থাপিত হতে পারে এবং সেটি যদি অনুমতি দেওয়া হয় তাহলে আইন বিল আকারে উপস্থাপন করা হবে এবং সেটি সর্বসম্মতিক্রমে হয়তো পাশ করা হতে পারে। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, মৎস্য ও প্রাণী সম্পদ সংক্রান্ত একটি বিল রয়েছে, সেটিও সংসদে উপস্থাপন হতে পারে। আপনি জানেন যে গতকাল যে 8টি আইন পাশ হয়েছে তার মধ্যে শেখ পরিবারের নামে যে 3টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল, সেই 3টি সংশোধন করার জন্য সর্বসম্মতিক্রমে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। আজকে আবার আরও একটি এরকম আইন পাশ হতে পারে, সেটি হচ্ছে অর্থাৎ যেটি জামালপুরে স্থাপিত শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, সেটি সংশোধনের বিল সংসদে আনা হতে পারে এবং সর্বসম্মতিক্রমে সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই যে গত 2 দিন ধরে
আপনার জাতীয় সংসদের সেশন সকাল এবং বিকাল 2 সেশনে চলছে। হ্যাঁ, আমরা যতদূর জানতে পেরেছি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে 133টি অধ্যাদেশ, সেই 33টি অধ্যাদেশের সুরাহা করতে যেহেতু সময় একেবারেই অল্প, তাই এই বিষয়গুলো সরকারি এবং বিরোধী দলের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এবং সংসদে উত্থাপনের মাধ্যমে সেই বিষয়গুলো সুরাহা করার জন্য 2 সেশনে সংসদ অধিবেশন চলবে। আর কিছুক্ষণ পরেই সংসদ অধিবেশন শুরু হলে আজকের যে কার্যসূচি রয়েছে সেই কার্যসূচি অনুযায়ী সংসদের কার্যক্রম শুরু হবে। জ্যোতি, জাতীয় সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে তথ্য। জ্যোতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। এ পর্যায়ে যেতে চাই আমরা পরিবাগ পেট্রোল পাম্পে, সেখানকার খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শবনম অবনী। পেট্রোল পাম্পের আজকের কি পরিস্থিতি আপনি দেখছেন? তেলের সংকট কি রয়েছে? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জ্যোতি। অবস্থান করছি রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্পে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়টি পাম্প খোলা আছে রাজধানীতে, সেগুলোর মধ্যে এই পাম্পের অবস্থাও একই, যে যানবাহনের দীর্ঘ লাইন এখানে দেখা যাচ্ছে। আপনাকে যদি আমি দেখাই একটু, আপনি দেখতে পাবেন যে এখানে যেমন দেখতে পাচ্ছেন প্রাইভেট কারের একটা দীর্ঘ লাইন, তেমনি মোটরসাইকেলেরও দীর্ঘ লাইন। যেহেতু রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ, সেহেতু যে কয়টি পাম্প খোলা আছে সেই পাম্পগুলোর উপরে চাপ খুব বেড়ে গেছে এবং চালকরা বলছেন যে অন্যান্য পাম্প বন্ধ থাকায় এই পাম্পগুলোর উপরে তাদের চাপ বাড়াতে হচ্ছে, কারণ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে এখানেই তারা তেল পাচ্ছেন, অন্য কোথাও গিয়ে তারা কিন্তু তেলটা পাচ্ছেন না। অপরদিকে চালকরা অভিযোগ করছেন যে সরকারের মন্ত্রী বলছে যে তেলের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু পাম্পগুলো কেন বন্ধ? পাম্পগুলো বন্ধ না রেখে যদি অন্যান্য পাম্পগুলো খুলে দেয়া হয় তাহলে তাদের এই ভোগান্তি হয় না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এই ভোগান্তি তাদের পোহাতে হয় না। অপরদিকে অনেকেই বলছেন যে তারা কাল রাত থেকে এসে এখানে দাঁড়িয়ে আছেন, লাইনে অপেক্ষা করছেন, কিন্তু এখনো তেল পায়নি। এদিকে আমরা একজন গ্রাহকের সাথে একটু কথা বলি, উনি ওনার মতামত কি জানায় একটু দেখি। আমি এখানে 7:30 থেকে লাইনে দাঁড়াইছি তেলের জন্য, 2 ঘন্টা এখানে আসতে পারছি আর কি। ধন্যবাদ। যদি শুনতে পাচ্ছিলেন একজন গ্রাহক আমাদের সাথে কথা বলছিলেন, উনি বললেন যে উনি 2 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছে, এখন এই পর্যন্ত আসতে পেরেছে। এদিকে আমরা জানি যে যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের দেশে যে তেলের সংকট, আমাদের দেশ সহ বৈশ্বিকভাবে অন্যান্য দেশে তেলের সংকট রয়েছে, যেটা এখন আসার কথা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে 2 সপ্তাহের জন্য একটা বিরতির কথা আমরা শুনতে পাচ্ছি, যে পাকিস্তানের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী 2 সপ্তাহের জন্য খুলে দেয়া হয়েছে। তো দেখা যাক যে এই 2 সপ্তাহ হরমুজ প্রণালী স্বাভাবিক থাকলে দেশে তেলের পরিস্থিতি কিছুটাও স্বাভাবিক হয় কিনা। আমরা আরেকজন গ্রাহকের সাথে কথা বলি, দেখি উনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন এবং তেলের এইখানে কতক্ষণে এসেছেন। আমি এই জায়গায় ভোর 4টায় আসছি, এখনও পাম্পে যেতে পারি নাই। আর কখন আরও তেল দেয় 10টা তেল দেওয়া তো হয় না। এই একটা কষ্ট, দুর্ভোগ, আমাদের সীমা নাই। যদি আরেকজন গ্রাহকের সাথে আমরা কথা বললাম, উনি জানাচ্ছিলেন যে উনিও দীর্ঘক্ষণ অপেক্ষা করে এখানে এসেছেন। তো আপনাকে যেটা জানালাম যে প্রত্যেকটা পাম্পের মতো এই পাম্পেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা তেল গ্রহণ করছে। যদি এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, পেট্রোল পাম্পের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শবনম অবনী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আজ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে ইসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া হক মৌ। তফসিল ঘোষণার বিষয়ে কি খবর আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ জুথি। আপনি বর্তমানে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি বর্তমানে আছি নির্বাচন কমিশনে এবং আগামীকালকে 9 এপ্রিল উপনির্বাচন সংগঠিত হতে যাচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন। এবং আজকে 6 এপ্রিল নির্বাচন কমিশনে 11তম যে সভা হয়েছিল সেখানে কিন্তু আমাদের তথ্য জানানো হয়েছিল যে আজকে অর্থাৎ 8 এপ্রিল সংরক্ষিত নারী আসনের যে 50টি আসন রয়েছে তার তফসিল ঘোষণা করা হবে এবং সেই ব্রিফিংটা 11টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। আমি বর্তমান নির্বাচন কমিশনে আছি, কিন্তু এখন পর্যন্ত প্রেস ব্রিফিং এখনো শুরু হয়নি এবং সবাই বলছে যে 11টা কিংবা 12টা নাগাদ এই ব্রিফিংটা শুরু হবে। এবং আগামীকালকে যে উপনির্বাচন এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তার আসনটি আমি একটু আপনাকে জানিয়ে রাখি। শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচন হচ্ছে, সেখানে জামায়াত প্রার্থী মৃত্যুজনিত কারণে সাধারণ নির্বাচন হচ্ছে। এবং বগুড়া 6 আসনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া যে আসনটি ছিল আর তিনি ঢাকা আসনটি নেওয়ার ফলে এই আসনটি ছেড়ে দিয়েছেন এবং সেই ফলে এখানে উপনির্বাচন হচ্ছে। এবং এই 9 এপ্রিল উপনির্বাচন এবং সাধারণ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে কি প্রিজাইডিং অফিসারের কাছে এবং রিটার্নিং অফিসারের কাছে ভোটের সরঞ্জাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে তৎপরতার যা রয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যেই কিন্তু নিয়োগ দেওয়া হয়ে গেছে। এবং আমরা এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছি, গণমাধ্যম কর্মীরা রয়েছি যে তফসিল ঘোষণা যে করা হবে সেটি আসলে কখন নাগাদ করা হবে। এবং যদি এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে তফসিল ঘোষণা হলে আমি সরাসরি যুক্ত হয়ে আপডেটে জানিয়ে দেব। যুথি মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। রাজবাড়ীতে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন। সদর উপজেলার ফিলিং স্টেশন পরিদর্শন করেন ইউএনও নিরুপমা রায়। তিনি জানান, সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি চাপ সামাল দিতে নজরদারি বাড়ানো হয়েছে। লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতে 2 মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইউএনও। যাদের রেজিস্ট্রেশন নম্বর নাই এই গাড়িগুলো কিন্তু পরবর্তীতে আমরা সতর্ক করে দিলাম। পরবর্তীতে কিন্তু আমরা এর বিরুদ্ধে আরো কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নিব। ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা 10,100 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র্যাব 9 ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে জ্বালানি তেল মজুতকারী 3 ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার। এ সময় র্যাব 9 ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ নুরনবী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়ি এলাকায় আগুনে পুড়ে যাওয়া 2 পরিবারকে সহায়তা হিসেবে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে 4 বান্ডিল ঢেউটিন এবং 12,000 টাকা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এবং উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান মিজান। উপজেলার কর্মকর্তাদের এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি পেয়েছে এবং তাদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রে এসে শেষ হয়। এ সময় দিবসটির তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ ডাক্তার শওকত আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক মোহাম্মদ লোকমান হাকিম, ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, ডিজি কন্ট্রোল ডাক্তার শেখ শফিকুল ইসলাম, কোডেক প্রকল্প পরিচালক হিমানুল নাহার বিথি সহ সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 65 জন কৃষকের হাতে বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ যন্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন। সভাপতিত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের। প্রধান অতিথি ছিলেন সদস্য সহ সচিব সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল, যিনি বলেন এই যন্ত্রের মাধ্যমে কৃষকরা পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবং উপযুক্ত সময়ে বেশি দামে বিক্রি করে লাভবান হবেন। বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বা বাফা এর 2026-28 মেয়াদের
নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে সম্মিলিত ফোরামের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থী আরিফ আহসান, সহ সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন খান এবং পরিচালক প্রার্থী মোহাম্মদ হানিফ চৌধুরী সহ ১৯ জন প্রার্থী অংশ নেন। তারা নির্বাচনে বিজয়ী হলে অসমাপ্ত কাজ সম্পন্ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী ১১ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে একযোগে বাফার নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম নগরীর চাকতাই খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ রাকিব নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতরাতে ভেড়া মার্কেট এলাকায় স্লাইস গেট সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন জানায়, দুপুরে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নেমে এক পর্যায়ে অন্যরা উঠে এলেও রাকিব নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময় অনুসন্ধানের পর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে মামলা প্রত্যাহার ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে। দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া গ্রামের আনিসের মিথ্যা ভিত্তিহীন মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওই এলাকার সাধারণ গ্রামবাসী। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ মোতালেব, মোহাম্মদ রবিন, নাজমুল হাসান, আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। যশোরের অভয়নগরে ইজি বাইক চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার নওয়াপাড়া মডেল স্কুল রোডে এই ঘটনা ঘটে। অভয়নগর থানার ওসি SM নুরুজ্জামান জানান, বেশ কিছুদিন ধরে অভয়নগর উপজেলায় ইজি বাইক চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল সকালে চলিশিয়া শরীফুল ইসলামের ইজি বাইক চুরি হয়। এই সংক্রান্তে একটি অভিযোগও দায়ের করেন তিনি। এর মধ্যে খবর পান নওপাড়া মডেল স্কুল রোডে ইজি বাইক চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে জনতা। গুরুতর জখম হয় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উপলক্ষে শুভ উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম সহ অন্যান্যরা। এ সময় ইউএনও সাথী দাস প্রকৃত জেলেদের তালিকা করে মানবিক সহায়তা নিশ্চিতের কথাও জানান এবং জেলেদের আইন মেনে চলা এবং সচেতনতার উপর গুরুত্ব দেন। ধর্মীয় নানা আয়োজনে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারীর বার্ষিক ওরস শরীফ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত অনুরাগীরা এতে অংশ নেন। গাউছিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলে আয়োজিত মাহফিলে বক্তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের বাণী অনুসরণের আহ্বান জানান। 2 দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, তবারুক বিতরণ ও ওয়াজ মাহফিল। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ শহীদ উদ্দিন আহমদ আল হাসানি।